ওয়েলকাম। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ জয় বাংলা মহাবিতর্ক। আজকের বিষয়ে ঢোকার আগে একটা ইতিহাসের দিকে তাকানোর দরকার। বেশি পিছনে নয়, কয়েক মাস আগের ঘটনা, বা বলা যেতে পারে প্রায় 1.5 বছর আগের ঘটনা। 2019-এর ডিসেম্বর মাস এই পৃথিবী শুনল একটা শব্দ যার নাম হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড, করোনা ভাইরাস ডিজিজ। শোনা যাচ্ছে যে তার উৎপত্তিস্থল চীনের ইউহান প্রদেশ। সেখানের একটি ওয়েট মার্কেট, অর্থাৎ যেখানে কিনা সি ফুড বিক্রি হয়, এইরকম একটি মার্কেট থেকে, এরকম একটি বাজার থেকে নাকি এই ভাইরাসের উৎপত্তিস্থল। এবং সে নিয়ে ইতিহাসে নানা রকম মতপার্থক্য রয়েছে। বহু গবেষক, বহু বিজ্ঞানী একরকম কথা বলছেন, রাজনৈতিক নেতারা একরকম কথা বলছেন। ক্রমশ এইটা খবরের কাগজেই রয়ে গিয়েছিল বিদেশের খবর হিসেবে। জানুয়ারি মাসের পরে পা রাখে করোনা এই ভারতবর্ষে। ফেব্রুয়ারি মাসে প্রথম পাওয়া যায় করোনার আক্রমণ এবং সেটা ক্রমশ বর্ধিত হতে থাকে। ভারতবর্ষ আপনারা জানেন যে একটা অত্যন্ত জনঘনত্বের দেশ, খুব বেশি মানুষ থাকেন একটা অল্প জায়গার মধ্যে, সুতরাং জনঘনত্বে ভারতবর্ষ একেবারে উপরের দিকে অবস্থান করে। সেক্ষেত্রে এই ধরনের ভাইরাস যদি আক্রমণ হয় তাহলে সুপার স্প্রেডার ভূমিকা নিয়ে অচিরেই ছড়িয়ে পড়বে, এবং তাই হলো। মার্চ মাস 2020 আমরা দেখলাম যে ভারতবর্ষ একবারে স্তব্ধ হয়ে গেল। এরকম অভিজ্ঞতা আমাদের প্রায় কারোরই ছিল না, এই প্রজন্মের মানুষদের তো নয়, আমাদেরও ছিল না। আমরা দেখলাম গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে আছে। তার কারণ লকডাউন, তার কারণ যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাস, ট্যাক্সি, মেট্রো সব বন্ধ। বড় বড় শহরগুলো স্তব্ধ হয়ে গিয়েছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একেবারে ভয়াবহ পরিস্থিতি। তারপরে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলো, তার কাজ চলছিল আগে থেকেই, তাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হলো, নানা রকম ঘটনা ঘটলো ঠিকই, কিন্তু ভারতবর্ষে জুন মাসে এসে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হলো, জুন 2021। আর আজকে 22শে অক্টোবর 2021 ভারতবর্ষ 100 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। একমাত্র দেশ চীন যেটা পেরেছে, তারপরেই ভারতবর্ষ, এইরকমই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর সেই দাবি নিয়েই আজকে আমাদের মহাবিতর্ক। আজকের মহাবিতর্কের বিষয় 100 কোটির গপ্প, করোনা টিকায় সেঞ্চুরি। আজকের মহাবিতর্কের বিষয় 100 কোটির গপ্প, করোনা টিকায় সেঞ্চুরি। এই পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুসারে, সেই অনুসারে এ পর্যন্ত একটি মাত্র ডোজ নিয়েছেন যে সমস্ত মানুষ, আর 2টি ডোজ কমপ্লিট হয়েছে যে সমস্ত মানুষের, তার একটা গ্রাফিক চিত্র সবার আগে আপনাদের সামনে দেখাবো। এ পর্যন্ত 22শে অক্টোবর 2021 পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন 71,32,31,140 জন। আজ অবধি, অর্থাৎ 22শে অক্টোবর 2021 পর্যন্ত 71,32,31,140 জন মানুষ করোনা ভাইরাসের প্রথম ডোজ, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বা অন্য ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ, অর্থাৎ 2টি ডোজ সম্পূর্ণ করেছেন 29,75,75,262 জন মানুষ। এই খবর কেন্দ্রীয় তথ্য মন্ত্রক সূত্রে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। 22শে অক্টোবর 2021 পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন 29,85,75,262 জন মানুষ। এই হচ্ছে করোনা চিত্র। আর সেই করোনা চিত্র নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধু কৌশিক দাস। কৌশিক, আপনাকে স্বাগত। হ্যাঁ, আলোচনায় যাব, কিন্তু তার আগে দেখে নেব যে অত্যন্ত গর্বিতভাবে, স্বাভাবিক গর্ব হওয়ারই কারণ, যদি 100 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা যায় ভারতবর্ষের মতো দেশে, একটা তৃতীয় বিশ্বের দেশে, যেখানে 2টি মাত্র সংস্থা কাজ করছিল প্রথম দিকে, এবং তারা অমানসিক চেষ্টা করে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে ভারতবর্ষের টিকাকরণ কর্মসূচি। প্রথমত সেরাম ইনস্টিটিউট পুনের, আর দ্বিতীয়ত হায়দ্রাবাদের ভারত বায়োটেক। এরা কাজ করেছেন রাত দিন, ঘড়ির কাঁটাকে হারিয়ে দেওয়ার মতো করে ভ্যাকসিন উৎপাদন করেছেন। তার মধ্যে শর্ত অনুসারে ভ্যাকসিনকে রপ্তানি করতে হয়েছে, ভারতবর্ষের মানুষের জন্য রাখতে হয়েছে। এই ক্ষেত্রে এবং টিকাকরণ কর্মসূচি সহজ কথা নয়।
দীর্ঘ, ভারতবর্ষের মতো দেশে একটা টিকাকরণ কর্মসূচি নিতে গেলে 10 বছর লেগে যায়। সেক্ষেত্রে এই মাত্র 1 বছরের সাফল্যটাকে একটা বিরাট সাফল্য বলে আমরা মনে করছি, যেহেতু শুরু হয়েছে একেবারে মার্চ মাস থেকে এই টিকাকরণের ভাবনা চিন্তা, টিকাকরণ সম্পূর্ণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি পাওয়া, সব মিলিয়ে একটা প্রসেস তৈরি হয়ে শুরু হওয়াটাই একটা বড় ব্যাপার ছিল। তারপরে আজকে নিঃসন্দেহে একটা গর্বের দিন। কি বলেছেন এই নিয়ে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেंद्र मोदी কি বলেছেন আজকে শুনবো। देश की लड़ाई में जन भागीदारी को अपनी पहली ताकत बनाया, फर्स्ट लाइन ऑफ डिफेंस बनाया। देश ने अपनी एकजुटता को ऊर्जा देने के लिए ताली थाली बजाई, दिए जलाए। तब कुछ लोगों ने कहा था कि क्या इससे बीमारी भाग जाएगी, लेकिन हम सभी को उसमें देश की एकता दिखी, सामूहिक शक्ति का जागरण दिखा। इसी ताकत ने कोविड वैक्सीनेशन में आज देश को इतने कम समय में 100 करोड़ तक पहुंचाया है। कितनी ही बार हमारे देश ने एक दिन में 1 करोड़ टीकाकरण का आंकड़ा पार किया है। ये बहुत बड़ा सामर्थ्य है, प्रबंध कौशल है, टेक्नोलॉजी का बेहतरीन इस्तेमाल है, जो आज बड़े बड़े देशों के पास भी नहीं है। साथियों, भारत का पूरा वैक्सीनेशन प्रोग्राम विज्ञान की कोख में जन्मा है, वैज्ञानिक आधारों पर पनपा है और वैज्ञानिक तरीकों से चारों दिशाओं में पहुंचा है। हम सभी के लिए गर्व करने की बात है कि भारत का पूरा वैक्सीनेशन प्रोग्राम साइंस बाउंड, साइंस ड्रिवन और साइंस बेस्ड रहा है। वैक्सीन बनने से पहले और वैक्सीन लगने तक इस पूरे अभियान में हर जगह साइंस और साइंटिफिक अप्रोच शामिल रही है। हमारे सामने चुनौती मैन्युफैक्चरिंग को लेकर भी थी, प्रोडक्शन को स्केल अप करने की भी थी। इतना बड़ा देश, इतनी बड़ी आबादी, उसके बाद अलग अलग राज्यों में, दूर दराज इलाकों में समय से वैक्सीन पहुंचाना, ये भी किसी भागीरथ कार्य से कम नहीं था। लेकिन वैज्ञानिक तौर तरीकों और नए नए इनोवेशन से देश ने इस चुनौतियों के समाधान तलाश से असाधारण स्पीड से संसाधनों को बढ़ाया गया। किस राज्य को कितनी वैक्सीन कब मिलनी चाहिए, किस इलाके में कितनी वैक्सीन पहुंचनी चाहिए, इसके लिए भी वैज्ञानिक फॉर्मूले के तहत काम हुआ। हमारे देश ने कोविन प्लेटफॉर्म की जो व्यवस्था बनाई है, वो भी विश्व में आकर्षण का केंद्र है। भारत में बने कोविन प्लेटफॉर्म ने न केवल आम लोगों को सहूलियत दी, बल्कि हमारे मेडिकल स्टाफ के काम को भी आसान बनाया। साथियों, आज चारों तरफ एक विश्वास है, उत्साह है, उमंग है। समाज से लेकर इकोनॉमी, हम हर तबके पर देखें, ऑप्टिमिज्म 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 ही नजर आता है। एक्सपर्ट्स और देश विदेश की अनेक एजेंसीज भारत की अर्थव्यवस्था को लेकर बहुत सकारात्मक है। आज भारतीय कंपनियों में
न सिर्फ रिकॉर्ड इन्वेस्टमेंट आ रहा है, बल्कि युवाओं के लिए रोजगार के नए अवसर भी बन रहे हैं। स्टार्टअप्स में रिकॉर्ड इन्वेस्टमेंट के साथ ही रिकॉर्ड स्टार्टअप्स यूनिकॉर्न बन रहे हैं। हाउसिंग सेक्टर में भी नई ऊर्जा दिख रही है। पिछले महीनों में किए गए कई सारे रिफॉर्म्स, कई सारे इनिशिएटिव, गति शक्ति से लेकर नई ड्रोन पॉलिसी तक भारत की अर्थव्यवस्था को और तेजी से आगे बढ़ाने में बड़ी भूमिका निभाएंगे। कोरोना काल में कृषि क्षेत्र ने हमारी अर्थव्यवस्था को मजबूती से संभाले रखा। आज रिकॉर्ड लेवल पर अनाज की सरकारी खरीद हो रही है। किसानों के बैंक खातों में सीधे पैसे जा रहे हैं। वैक्सीन के बढ़ते हुए कवरेज के साथ साथ आर्थिक सामाजिक गतिविधियां हो, खेल जगत हो, टूरिज्म हो, एंटरटेनमेंट हो, सब तरफ सकारात्मक गतिविधियां तेज हो रही हैं। एक तनाव था, लेकिन इस दिवाली 100 करोड़ वैक्सीन डोज के कारण एक विश्वास का भाव है। अगर मेरे देश की वैक्सीन मुझे सुरक्षा दे सकती है, तो मेरे देश का उत्पादन, मेरे देश में बने सामान मेरी दिवाली और भी भव्य बना सकते हैं। নিঃসন্দেহে গর্বিত প্রধানমন্ত্রী আমরা দেখলাম। আমি কৌশিকের কাছে আসবো। কৌশিক, এই যে 100 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা, এটা ভারতবর্ষের মতো দেশে যেখানে গরিবিয়ানা রয়েছে, অশিক্ষা রয়েছে, দূর দূরান্তে পৌঁছানোর একটা অসুবিধা রয়েছে, রাজস্থান থেকে শুরু করে মেঘালয় অবধি, এই যে লজিস্টিক্সের সমস্যা, এইসব পেরিয়েও 100 কোটির লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে একটা বড় ঘটনা, অভিনন্দনযোগ্য ঘটনা। অবশ্যই তিনি ব্যবস্থা করতে পেরেছেন, কিন্তু যেটা বিরোধীরা বারবার বলছে যে 100 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই যে 100 কোটি মানুষকে দেওয়া হয়েছে, এর কোনো ব্যাখ্যা প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল না, প্রথমত। দ্বিতীয়ত, এই করোনাকালে প্রধানমন্ত্রী 10 বার জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই এন্টায়ার করোনাকাল, এই করোনাকালে 10 বার তিনি জনতার উদ্দেশ্যে বললেন, মানুষের জন্য বললেন, কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন না। প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর এই ইচ্ছে, উদ্যোগ, এটা সত্যি খুব সাফল্যের এবং তিনি চেষ্টা করেছেন। কিন্তু সৌভিক, একটা জিনিস খুব স্পষ্ট, দেশ বিদেশের বিজ্ঞানীরা বলছে যে একটি প্রতিষেধক আবিষ্কার করতে, গবেষণা করতে বছরের পর বছর সময় চলে যায়। 10 বছর, 12 বছর, 15 বছর, সর্বোচ্চ 20 বছর। কালাজ্বরের যেমন প্রতিষেধক আবিষ্কার হয়েছিল বহু পরে, কলেরার, তারপরে পোলিও, এখনও পর্যন্ত পোলিওর টিকাকরণ চলছে। সেখানে কি করে এই কয়েক মাসের মধ্যে কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক এখনও বাজারেই আসতে পারলো না ভারতের বাজারে, কোভ্যাক্সিন, কোভিশিল্ড এলো। এবং প্রধানমন্ত্রী কিন্তু একবারও স্পষ্ট করলেন না যে বিরোধী দল যে সমস্ত রাজ্যে রয়েছে তারা কিন্তু কোভিড সরবরাহ নিয়ে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। তুমি জানো এটা অবশ্যই, যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত কোভিডের প্রতিষেধক আসছে না। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। প্রথমে মারামারি, লাইনে দাঁড়িয়ে হুজ্জুতি, প্রথমে করে দেওয়া হলো 28 দিন, তারপরে অপ্রতুলতার জন্যে, প্রতিষেধকের অপ্রতুলতা, অপ্রাপ্তির জন্যে 28 দিনটাকে 84 দিন করে দেওয়া হলো। মানুষের মধ্যে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। এ বলছে যারা বিজেপি করে তারা পেয়েছে, তৃণমূল বলছে যারা তৃণমূল বিজেপি পেয়েছে তারা খুব পাচ্ছে প্রতিষেধক, বিজেপি বলছে তৃণমূল যারা করে কাছের লোকরা পেয়েছে। কিন্তু যেটা প্রকৃত ঘটনা, বৃহস্পতিবার রাত পর্যন্ত এদেশের মাত্র 21% মানুষ 2টি ডোজ পেয়েছে। বাকি প্রায় 79% মানুষ কিন্তু এখনও কোভিডের কোনো ভ্যাকসিন পায়নি। প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তার 100 কোটির হিসেব দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে, প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে আসছেন না। প্রধানমন্ত্রী তো টিকা দেননি, টিকা দিয়েছে স্বাস্থ্যকর্মীরা। সেই স্বাস্থ্যকর্মীরা আজকে কোথায়? যারা মারা গেলেন কোভিডে, যে সমস্ত চিকিৎসকরা মারা গেলেন, তাদের জন্য প্রধানমন্ত্রী কোনো রকম কিছু ডিক্লেয়ার করলেন, কিছু বললেন? কি হবে, তাদের পরিবারগুলো কি করবে? যারা চিকিৎসা করতে এসে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন, তাদের পরিবারগুলো কীভাবে চলবে? এবং কোভিডের যে টিকা, এই টিকার কাজ
প্রকৃতই কি 100 কোটি মানুষ পেয়েছে? প্রকৃতই পেয়েছে কি? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা বারবার করছে। এরা যে বিরোধীরা তো প্রশ্ন তুলবেই, বিরোধীদের কাজই হচ্ছে প্রশ্ন তোলা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রথমত টিকা আবিষ্কার ভারতবর্ষ করেনি, অন্য দেশের কাছে তার পেটেন্ট রয়েছে, তার থেকে টিকা তৈরি মানে প্রস্তুতিকরণটাই একটা বড় পদক্ষেপ ছিল, যে সিরাম ইনস্টিটিউট যাতে তৈরি করতে পারে ঠিক। এই শর্তে করা হয়েছিল যে কাঁচামাল দেওয়া হবে, তার 35% আগে চলে যাবে প্রথম বিশ্বে, এই শর্তে। সেই সমস্ত প্রতিবন্ধকতা থেকে কাটিয়ে যে এই 100 কোটির লক্ষ্যমাত্রা ছোঁয়া গেছে, এটা বড় কথা নয়? অবশ্যই বড় কথা, কিন্তু বিরোধীরা যে কথা বলছে এটা কিন্তু উপেক্ষা করা যায় না। তুমিই বললে যে প্রথম বিশ্বের দেশ, আমরা তৃতীয় বিশ্বের দেশ। প্রথম বিশ্বকে কভার করে এখনও যেখানে চীনের মানুষই বলছে তারা পায়নি সবাই, সেখানে ভারতবর্ষের 100 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছে, এবং সেই ভ্যাকসিন পাওয়ার পরে সমীক্ষা বলছে সিংহভাগ মানুষ যারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে 2টি ডোজ নেওয়ার পরে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে অবশ্যই সাফল্য, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন রাষ্ট্রনেতা, তিনি চেষ্টা করছেন। আমি কৌশিক তোমার কথার পাশাপাশি আমি আরো একবার দেখিয়ে দিতে চাইবো যে আমাদের গ্রাফিক্স পেটে যে এই আজ অবধি কতজন মানুষ ভ্যাকসিন পেয়েছেন তার একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের একটা চিত্র আরো একবার আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখবো আজ অবধি যা পাওয়া গিয়েছে। শুধুমাত্র প্রথম ডোজ নিয়েছেন 71,32,31,140 জন আজ অবধি, দুটো ভ্যাকসিন, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুটো মিলিয়ে আর কি। দ্বিতীয় ডোজ অর্থাৎ দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে 29,75,75,262 জন মানুষের। সুতরাং এই 29 কোটি মানুষ কিন্তু ইতিমধ্যে দুটো ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভারতবর্ষের মতো দেশে এটাও বড় ঘটনা কিন্তু। তা কৌশিক, তোমার যে অভিযোগ সেইটা মাথায় রেখেই আমি এই তথ্যটা তোমাকে আরেকবার দেখালাম এই কারণে। অবশ্যই এই অভিযোগটা কিন্তু, কারণ তুমি জানো গণতন্ত্রে বিরোধীদের একটা কণ্ঠস্বর রয়েছে, বিরোধীরা সঙ্গে গঠনমূলক একটা আলোচনা করতে চায়। প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন অবশ্যই সাধুবাদযোগ্য। তিনি কিন্তু আজকে তার এই 10তম যে জাতির উদ্দেশ্যে ভাষণ, করোনাকালে তিনি 10 নম্বর ভাষণ, সেখানে কিন্তু তিনি যথার্থভাবে তুলে ধরেছেন রামলোহিয়া হাসপাতালে যারা টিকা নিতে গিয়েছিলেন তাদের সঙ্গে তিনি দেখা করেছেন, একদম গলাবন্ধ স্যুট পরে, খুব নিরাপত্তা এবং সুরক্ষার সঙ্গে যাতে কোভিডে তিনি আক্রান্ত না হন। প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন, দেশবাসীকে সাহায্য করছেন, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোভিড সংক্রমণকে রুখতে তারা মরিয়া। ভারত সরকারের সেই উদ্যোগকে আমরা দেখেছি, সত্যি তারা যথেষ্ট মরিয়া। বারবার ট্রেনে মানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ট্রেন, সেই ট্রেনের কিন্তু বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে দৈহিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক পরুন, হাতে স্যানিটাইজার লাগান এবং কোভিডকে এড়িয়ে চলুন, সতর্ক থাকুন। পুজোর সময় আমরা দেখেছি মানে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো খামতি নেই, যেটুকু একটি রাষ্ট্রের পক্ষ থেকে করার সেটা করা হয়েছে। কিন্তু বিরোধীরা কিন্তু যে প্রশ্নটা বারবার তুলছেন, প্রধানমন্ত্রী কিন্তু তার কোনো উত্তর দিচ্ছেন না। সেটা হচ্ছে সবাইকে কি এখনো কোভিড ভ্যাকসিন দেওয়া গিয়েছে? না, সত্যিই যায়নি, সেটা তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন, সবাইকে দেওয়া যায়নি। কিন্তু এই যে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ এই মিলিয়ে যে 100 কোটি একটা লক্ষ্যমাত্রা ছোঁয়া গেছে, এটাকে যদি সেলিব্রেট করাই যায় তা খারাপটা কোথায়? এটা তো অবশ্যই খারাপ কিছু নেই। সেলিব্রেট করাই যায়, আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট প্রধানমন্ত্রী করলেন ঠিকই, কিন্তু যেটা বারবার বলা হচ্ছে প্রধানমন্ত্রী 100 কোটি হয়েছে বলে প্রধানমন্ত্রীর সামনে আসার দরকার পড়লো। কিন্তু কেন প্রধানমন্ত্রী বলছেন না গ্যাসের দাম বেড়ে গেছে? কেন প্রধানমন্ত্রী বলছেন না জ্বালানির দাম বেড়ে গেছে? কেন প্রধানমন্ত্রী বলছেন না নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি হচ্ছে? কেন প্রধানমন্ত্রী বলছেন না পাশের রাষ্ট্র বাংলাদেশে এত বড় একটা সমস্যার তৈরি হলো, হিন্দুদের পুজো, সেখানে যে ঘটনাটা অপ্রীতিকর ঘটনা ঘটলো সেটা নিয়ে প্রধানমন্ত্রী নীরব? কিন্তু প্রধানমন্ত্রী আজকে এই ঘোষণা না করে যদি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের কোনো কর্তাই ঘোষণাটা করতেন, বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী যদি নিদেন পক্ষে এসে দূরদর্শন বা সংবাদ মাধ্যমের সামনে এসে বলতেন। মনসুখ মান্ডিয়া তার প্রতিবেদন রেখেছেন, উনি বলেছেন, মনসুখ মান্ডভিয়া, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এই দুরূহ কাজটা সম্ভব হয়েছে। অবশ্যই হয়েছে, কিন্তু এটাকেও তো অস্বীকার করা যায় না যে প্রতিষেধক আবিষ্কার করতে, গবেষণা করতে 10 বছর 15 বছর লাগে। সেখানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ভারতের বাজারে আসলো, মানুষ নিল, মৃত্যুকে আটকানো গেল না। দুটো ডোজ নেওয়ার পরেও বহু মানুষ আক্রান্ত হলেন। যারা আক্রান্ত হলেন তাদের কথা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও উঠে এলো না। যারা মারা গেছেন তাদের পরিবারগুলো কিভাবে চলবে, যারা জনসেবা করতে গিয়ে মারা গেছেন, যারা কোভিড ভ্যাকসিন দিতে গিয়ে মারা গিয়েছেন, আক্রান্ত কোভিড ওয়ারিয়ারের কথা বলছি, যারা ফ্রন্ট লাইনার, যারা সামনের সারি থেকে কাজ করেছেন, তারা মারা গেছেন, তাদেরকে
তাদের কোনো কথা নেই, কিন্তু অষ্টমতম ভাষণেও ছিল না, সপ্তম ভাষণেও ছিল না, আজকে দশম ভাষণেও নেই। আজকের যেটা রাজ্যের বামফ্রন্ট, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, বা দিল্লির পলিট ব্যুরো থেকে শুরু করে কংগ্রেস, এআইসিসি, তারা প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছে যে প্রধানমন্ত্রী আসার দরকার ছিল না 100তম বা 100 কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে বলে। এটার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোনো বড় কর্তা বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলে যথেষ্ট ছিলেন। এর থেকে যথেষ্ট বেশি মানে প্রাসঙ্গিক হতো যদি প্রধানমন্ত্রী একটিবার বলতেন যে বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভারতে কেন তেলের দাম বাড়ছে, প্রতিদিন কেন 35 পয়সা 1 টাকা করে বাড়তে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গরিব মানুষের রান্নার গ্যাস। সে নিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন না, এটা নিয়েও বিরোধীরা বলছেন যে রাজ্য সরকার যে শুল্কটা পায় সেটা ছাড়লে পরেই কিন্তু তেলের দাম, গ্যাসের দাম, জ্বালানির দাম অনেকটা কমে। কিন্তু মুখ্যমন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট তেলের দাম ব্যাংকের বাড়লে দিকে তাকিয়ে দুপক্ষেরই লাভ, রাজ্যেরও লাভ, কেন্দ্রেরও লাভ, তাদের এই রাজস্ব সহজ হিসাব আসছে। মেনে নিয়েছে। যেমন তুমি জানো হয়তো মদ বিক্রি করে 711 কোটি টাকা এ রাজ্যে 12 দিনে 711 ভাবা কোটি গিয়েছে। টাকার মদ বিক্রি হয়েছে। 12 দিনে 711 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। কি হারে এরা কোষাগার অর্থপূর্ণ করেছে। প্রধানমন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু নীরব রয়েছেন মূল্যবৃদ্ধির বিষয়ে। কোনো টাস্ক ফোর্স গঠন হয়নি। বাজারে অগ্নিমূল্য, সবজির দাম, আলু, পেঁয়াজ, টমেটো 100 টাকা কেজি টমেটো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, জবাব নেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। একেবারেই এই ধরনের নিঃসন্দেহে এই অভিযোগগুলো রয়েছে এবং সাধারণ মানুষ এটা নিয়ে যে ভুক্তভোগী এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, কারণ পেট্রোল ডিজেল একেবারে আকাশছোঁয়া হয়ে রয়েছে, দাম কমার কোনো ইঙ্গিতও দেওয়া যাচ্ছে না কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক থেকে। যাই হোক, এত দুঃখের মধ্যেও একটা অন্তত রূপলি রেখা যে এই টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে, আগামী দিনে যে কোভিডের তৃতীয় ঢেউ আমরা আশঙ্কা করছি সেটাকে কাটিয়ে একটা সুস্থ পৃথিবীকে দেখতে পাবো 2022-এ অন্তত। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, এই বলেই শেষ করছি আজকের মহাবিতর্ক। শুভরাত্রি।